আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ অ্যাগেন হ্যাপেনিং অন পপুলার রিকোয়েস্ট। আমার মনে হয় সুশান্ত সিং রাজপুত আর শ্রীদেবী ছাড়া আমরা এই তারকার মৃত্যু রহস্য নিয়ে সব থেকে বেশি রিকোয়েস্ট পেয়েছি টু কভার দিস ইনসিডেন্ট, আর সেই জন্যই আই হ্যাড টু ডু ইট। যদিও বিফোর আই স্টার্ট অ্যাকচুয়ালি নারেটিং দ্য স্টোরি অর রাদার দ্য ইনসিডেন্ট, আমি নিজের পার্সোনাল একটা অ্যাসোসিয়েশন রয়েছে এই অভিনেত্রীর সাথে, সেটা একটু সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমার মনে হয় 1992 সালে এই তারকার এই অভিনেত্রীর খুব ফেমাস একটি গান রিলিজ করেছিল যেটার নাম ছিল সাত সমুন্দর। আমার বয়স তখন খুবই কম, আমি 3-4 বছর আমার বয়স হবে, এবং মনে আছে আমার যে বাবার বন্ধুর বাড়িতে গিয়ে টেলিভিশনে এই গানটার সাথে আমি প্রথম হাত পা ছুড়ে একটু নাচার চেষ্টা করেছিলাম, এবং তখন সেটা নিয়ে সবাই খুব বাহবা দিলেও বাড়ি ফেরত এসে আমি এই গানটার ওপরে নাচার জন্য বাবার থেকে বিস্তর ঝাড় খেয়েছিলাম, এবং বাবা খুব স্পেসিফিক্যালি বলেছিল আমাদের বাড়ির মাইয়ারা এরকম ধরনের হিন্দি গানের সঙ্গে নাচে না। সেই ঝাড়টা আমাকে খুব এফেক্ট করেছিল। যদিও এই অভিনেত্রীর নাম ইত্যাদি আমি তখন জানতাম না, এবং যখন এই অভিনেত্রীর মৃত্যু ঘটে তখন সেই ইনসিডেন্টটার থেকেও আমি খুব একটা বেশি অ্যাসোসিয়েটেড ছিলাম না, আমি দূরে ছিলাম। দেয়ার আর সো মেনি থিওরিজ অ্যাবাউট হার ডেথ, আমি কিচ্ছু জানতাম না, কিন্তু এই নামটা দিব্যা ভারতী এটা আমার মনে গেঁথে গিয়েছিল। সো মাচ সো দ্যাট কাট টু ক্লাস 5-এ আমি নতুন স্কুলে ভর্তি হই, যে স্কুলের নাম ছিল বিদ্যা ভারতী, এবং সেই স্কুলের ইন্টারভিউতে হেডমিস্ট্রেসের সামনে বসে যতবার আমি স্কুলের নাম নিয়েছি খুব কনফিডেন্টলি দিব্যা ভারতী বলেছি। অ্যান্ড আই এম ভেরি অ্যাস্টনিশড যে তারপরেও আমাকে স্কুলে পড়ার সুযোগ দিয়েছিল তারা। কাট্টু এখন যখন আজকে আমি দিব্যা ভারতীর মৃত্যু রহস্য নিয়ে কথা বলবো, বা আমি এই পুরো কেস স্টাডিটা নিয়ে পড়াশোনা করছিলাম, তখন প্রত্যেকবার আমি দিব্যা ভারতীকে বিদ্যা ভারতী বলেছি। সো বুঝতে পারছেন তো, শুরুই হচ্ছে একটা প্যারাডক্স দিয়ে। When somebody shakes the hand or something, just to pull around and tell them, देखो मेरे साथ shake hand किया, हाथ धोना नहीं जाके, keep on kissing it. आपने पढ़ा है, जितना रूमर्स है, जो कुछ है, मुझे भी उतना ही मालूम है। अगर मालूम होगा किसी को तो दिव्या को या भगवान को। পড়াশোনায় মন ছিল না মেয়েটার মোটেও। মাকে বই খুলে গল্পের মতন পড়ে পড়ে শোনাতে হতো, কিন্তু ফাঁক পেলেই ছুট্টে মেয়েটি চলে যেত আয়নার সামনে। তাথাইয়া তাথাইয়া হো হিম্মতওয়ালার গানের সঙ্গে তার ফেভারিট অভিনেত্রীর আদলে আয়নার সামনে দাঁড়িয়ে নাচতে ভালোবাসত মেয়েটি। এ জানতো তখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকাই ছোট্ট মেয়েটি একদিন নিজেই হয়ে উঠবে বলিউডের ব্যস্ততম তারকা। 1990 সাল থেকে 1993 সাল, মাত্র 3 বছরের মধ্যে 15টা হিন্দি ছবি এবং 6টা সাউথ ইন্ডিয়ান ছবিতে অভিনয় করেছিল এই তারকা। তার রূপের ছটায় চোখ ধাঁধিয়ে যেত সবার। খবর হয়েছিল যে এমন একজন নায়িকা এসেছে যে অন্যান্য নায়িকাদের রাতের ঘুম উড়িয়ে দিতে চলেছে। কিন্তু এর পরে কি হলো সেই নিয়ে আজকের ঘটনা। হঠাৎই একদিন আমরা খবর পেয়েছিলাম যে তুলসী অ্যাপার্টমেন্টের 6 তলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে দিব্যা ভারতীর। প্রায় মাঝরাতে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে তার দেহ কংক্রিটের মেঝের উপরে। তখনও নাকি একটু একটু নার্ভ চলছিল ওনার, কিন্তু কুপার হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। মাত্র 19 বছর বয়সে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হারালো একজন প্রমিসিং নতুন অভিনেত্রীকে। দিনটা ছিল 1993 সালের 5th এপ্রিল। 5ই এপ্রিল খবরটা ছড়িয়ে পড়তেই হাহাকার পড়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে। কাঁদতে কাঁদতে অসংখ্য অগণিত ফ্যান জড়ো হয়েছিল তার ফ্ল্যাটের সামনে। তারা কেউই মেনে নিতে পারছিল না এই মৃত্যুকে, এই অ্যাক্সিডেন্টকে। কিন্তু প্রশ্ন উঠছিল বারবার, এটা কি নিছকই একটা অ্যাক্সিডেন্ট, নাকি মার্ডার, নাকি কেন আজও আফটার সো মেনি ইয়ার্স এত প্রশ্ন রয়েছে দিব্যা ভারতীর মৃত্যুকে ঘিরে। তবে সেটা বোঝার আগে জানতে হবে দিব্যা ভারতীর জীবন এক্স্যাক্টলি কেমন ছিল, তাহলেই বোঝা যাবে যে কেন তার মৃত্যু এতটা মিস্টিরিয়াস আজও।
শোলা और শবনম ছবির শুটিং চলছে। খুব সিরিয়াস একটা সিন হবে যেখানে নায়িকাকে হাউ মাউ করে কাঁদতে হবে। অথচ ব্রেকের সময় ছবির হিরো গোবিন্দার সাথে ক্রিকেট খেলতে ব্যস্ত হয়ে যায় এই টিনেজার নায়িকা দিব্যা ভারতী। ডিরেক্টর ডেভিড ধাওয়ান সেটা দেখে প্রচণ্ড ক্ষেপে যান। 17 বছর বয়সী দিব্যাকে প্রচণ্ড বকুনিও দেন। কিন্তু দিব্যা খুব কনফিডেন্টলি তার ডিরেক্টরকে বলে, একবার ক্যামেরা অন হতে দিন, তারপর দেখবেন। ডেভিড ধাওয়ানের মাথায় চলছে, আরে ছোট্ট একটা মেয়ে, সিনটা কতটা সিরিয়াস, একটু তো প্রিপেয়ার করতে হবে। কিন্তু যখন ক্যামেরা অন হয়, সিনটা যখন ফাইনালি গিয়ে আবার দেখা হয়, তখন সবাই হকচকিয়ে যায়। দিনের শেষে মনিটর দেখেন ডেভিড ধাওয়ানের স্ত্রী এবং তিনি দিব্যা ভারতীর মাকে গিয়ে বলেছিলেন, আপনার মেয়ে একটা হিরে। তাবড় তাবড় অভিনেতারা প্রচুর বছরের অধ্যয়ন, প্রচুর বছরের অনুশীলনের পরেও যা করতে পারে না, আপনার মেয়ে অনায়াসেই সেটা করে ফেলতে পারে। দিস ইজ হাউ মাচ ট্যালেন্ট শি হ্যাড। কিন্তু শুধু ট্যালেন্ট, হার্ডওয়ার্ক ছাড়াও আরেকটা অ্যাট্রিবিউট ছিল দিব্যা ভারতীর। শি ওয়াজ অ্যাবসলিউটলি কেয়ার ফ্রি। দিব্যা ভারতী প্রথমে সাউথ ইন্ডিয়ান ছবি দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করে, কিন্তু তখনও বলিউডে ঠিক সেইভাবে পা জমাতে পারছিল না সে। পরপর 3টে সিনেমায় অভিনয় করার সুযোগ আসে, কিন্তু অ্যাজ ফেট উড হ্যাভ ইট, লাস্ট মুহূর্তে, লাস্ট মোমেন্টে সেই সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। ডিপ্রেসড হয়ে যায় দিব্যা ভারতী। ভেবে দেখুন, 16 বছরের একটি মেয়ে যে পড়াশোনা ছেড়ে দিয়েছে, যার জীবনের ধ্যান জ্ঞান সমস্তটাই এই মুহূর্তে অভিনেত্রী হওয়া, অ্যান্ড ওই সময়টা টিনেজার, অ্যাডোলেসেন্স কতটা ইম্প্যাক্ট করে থাকবে মেয়েটিকে, এরকম একটা ফেলিয়ার। সেই সময় তার বাবা মা দিব্যা ভারতীকে নিয়ে ঘুরতে চলে যায় কাশ্মীর। ইন্স্যুরেন্স অফিসার ওম প্রকাশ এবং তার স্ত্রী মিতা ভারতী, তাদের একমাত্র কন্যা দিব্যা ভারতীর মনোরঞ্জনের জন্য যখন কাশ্মীরে রয়েছে, তখন তাদের কাছে আসে এই ফোনটি, যেটা বলা যেতে পারে দিব্যা ভারতীর কাছে ড্রিম কাম ট্রু। ছোটবেলা থেকে তাকে বলা হয়েছে যে একদম পুতুলের মতন সুন্দর দেখতে তাকে, তাহলে সিলভার স্ক্রিনে সে নিজেকে দেখতে পাবে না, সেটা কি হয়? কাশ্মীরে থাকার সময় সেই ফোন কলে ভাগ্য ফিরে যায় আবার। তেলেগু সিনেমার একজন ডিরেক্টর দিব্যা ভারতীর অডিশন নিতে ইন্টারেস্ট দেখায়, আর ঠিক তারপরে 1990 সালে তেলেগু সিনেমা বোব্বিলি রাজাতে ভেঙ্কটেশের অপোজিটে ডেবিউ করেন দিব্যা ভারতী। ছবিটা হিট হয়ে যায় এবং তার সাথে সাথেই চারপাশে ছড়িয়ে পড়ে এই খবর যে একদম নতুন একজন অভিনেত্রী এসছে, যাকে দেখতে একদম অবিকল শ্রীদেবীর মতন, এবং তার সাথে তার মুখে এখনো ইনোসেন্স লেগে রয়েছে। অভিনয়টা কোনোদিনও শিখতেই হয়নি দিব্যা ভারতীকে, ওটা বোধহয় সে মায়ের পেট থেকেই শিখে এসেছিল। এরকম একজন ট্যালেন্টেড অভিনেত্রী যাকে দেখতে এতটা সুন্দর, কতদিন সে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকবে? তারপরে 1992 সালে বিশ্বআত্মা ছবিতে আত্মপ্রকাশ ঘটে বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিব্যা ভারতীর। ফিল্মটা কিন্তু সেই সময় যে খুব হিট হয়েছিল তা নয়, তবে সুপার ডুপার বাম্পার হিট হয়ে গিয়েছিল এই ছবির একটি গান, যেটার কথা আমি ভিডিওর শুরুতেই আপনাকে বললাম, 7 সমুন্দর পার মে তেরে পিছে পিছে আ গই। আমরা কেউ এখনো পর্যন্ত সেই গানের লাস্যময়ী অভিনেত্রী দিব্যা ভারতীকে ভুলে উঠতে পারিনি। এই তারকার হাতের মুঠোয় রাতারাতি এই গানটার পরে স্টারডম চলে আসে। সেই একই বছরে প্রায় 10টা ছবির হিরোইন হয়েছিল দিব্যা ভারতী, তার মধ্যে শোলা और শবনমের মতন ব্লকবাস্টার ফিল্মও ছিল। 1992তেই লাক্স ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে যান দিব্যা। দুর্দান্ত গতিতে ওপরের দিকে উঠছিল দিব্যা ভারতীর ক্যারিয়ার গ্রাফ, কিন্তু মাত্র 18 বছর বয়সে যখন এতটা পাওয়ার আর পপুলারিটি কেউ পেয়ে যায়, তখন কি হালকা নেশা লাগে? কাট টু 1993 5th of এপ্রিলের পরে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী দিব্যা ভারতীর মৃত্যু হয়েছিল মদ্যপ অবস্থায়। মাত্রাতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছিল তার সিস্টেমে। তাহলে কি বেসামাল হয়েই পড়ে গিয়েছিল দিব্যা ভারতী ব্যালকনি থেকে? অতিরিক্ত রক্তক্ষরণ হয় ন্যাচারালি, প্রচণ্ড চোট লাগে কোমরে এবং মাথায়, গভীর গুরুতর চোট। পুলিশের প্রাথমিক তদন্তে এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। তাহলে আজও কেন সাধারণ মানুষ বিলিভ করে যে এটা অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, হোমিসাইড অথবা ঠিক কি হয়েছিল সেই রাতে? চলুন জানা যাক। দিব্যা সত্য একটি সাউথ ইন্ডিয়ান ছবির শুটিং সেরে মুম্বাইয়ে ফিরেছে, তখন অবশ্য বম্বে। হাতে তার প্রচুর সিনেমার অফার, আর সে থাকে তুলসী অ্যাপার্টমেন্টের 6 তলার একটি 3 কামরার ফ্ল্যাটে।
এই ফ্ল্যাটটি অবশ্য তার নিজের নয়, তার স্বামী তাকে দিয়েছে। দিব্যা ভারতীর হাজবেন্ড, ইয়েস, অ্যাট দ্যাট এজ শি গট ম্যারিড টু সাজিদ নাডিয়াডওয়ালা। এই বিয়েটাও কিন্তু হয়েছিল চুপিসারে। সাজিদ একজন এস্টাবলিশড প্রডিউসার ছিলেন। অবভিয়াসলি শুটিং ফ্লোরেই তাদের আলাপ হয় আর সেখান থেকেই প্রেম। 1993 5th of April যেদিন এই ইনসিডেন্টটা ঘটে তার ঠিক 8 মাস আগেই তারা একে অপরকে বিয়ে করে। বিয়ের সময় দিব্যা ভারতী তার মাকে জানিয়েছিল, বলেছিল বিয়েতে আসতে, তাদেরকে আশীর্বাদ করতে, কিন্তু তার মা দিব্যাকে বারবার এই খবরটা তার বাবাকে জানাতে বলেছিল। দিব্যা নিজের বাবাকে কিন্তু এই খবরটা দিতে পারেনি, কারণ সে জানতো এই বিয়েটা সে কখনোই মেনে নেবে না। একেতে তো ইন্টারফেথ ইন্টার কমিউনিটি ম্যারেজে জেনারেলি বিয়ের ক্ষেত্রে বাঁধা থাকে, তার উপরে সাজিদ নাডিয়াডওয়ালা ওয়াজ অলরেডি ম্যারিড। তাই বলাই বাহুল্য দিব্যা ভারতী ভালো করেই জানতো যে তার বাবা এই ডিসিশনে কখনোই সম্মতি দেবে না। কিন্তু দিব্যা ভারতী অ্যাট দ্যাট এজ অলসো ওয়াজ ভেরি স্ট্রং হেডেড, এবং তিনি যেটা ঠিক করতেন, মনে করতেন, ঠিক সেটাই করতেন। তাই অবভিয়াসলি বিয়েটাও হয়ে যায়। দিব্যা ভারতীর নাম চেঞ্জ করে রাখা হয় সানা নাডিয়াডওয়ালা। মুসলিম ধর্মীয় মতে নিকাহ পড়ে দিব্যা এবং সাজিদ। পরে অবশ্য পরিবারের সবাই বিয়েটা মেনে নিয়েছিল। সাজিদ নিজেই দিব্যার বাবার কাছে গিয়ে তাদের এই বিয়ের খবরটা জানায়। তার একটা অদ্ভুত বিষয় ছিল তাদের বিয়ের, দিব্যা ভারতী এবং সাজিদ একসাথে একটা ফ্ল্যাটে থাকতো না। তুলসী অ্যাপার্টমেন্টের এই ফ্ল্যাটটাতে দিব্যার সাথে থাকতো একজন গৃহ সহায়িকা। সে দিব্যাকে জন্ম থেকেই দেখছে এবং এক প্রকার মেয়ের মতনই ভালোবাসতো দিব্যা ভারতীকে। এই অমৃতা কুমারী প্রথম বুঝতে পেরেছিল যে 6 তলার ব্যালকনি থেকে দিব্যা ভারতী পড়ে গিয়েছে। কি হয়েছিল তখন, ফ্ল্যাটে সেই সময় কারা কারা ছিল এবং কি হচ্ছিল? 5th of April দিনটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল দিব্যার কাছে। মাত্র 19 বছর বয়সে মুম্বাইয়ের মতন একটা শহরে বান্দ্রা ওয়েস্টের নেপচুন অ্যাপার্টমেন্টের 4 বেডরুম মস্ত বড় একটা ফ্ল্যাট কিনেছিল দিব্যা ভারতী। সেদিন বিকেলে ইনফ্যাক্ট ডিলটা ফাইনাল হয়েছিল, আর ঠিক তারপরে নিজের ভাই কুনালকে ফোন করে সেই খবরটা জানায় দিদি। তারপর তার বন্ধু এবং ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লাকে ফোন করে। তারপরে ভাইয়ের সাথে নীতা লুল্লা এবং তার হাজব্যান্ডকে ডেকে নেয় নিজেরই অ্যাপার্টমেন্টে, মানে তুলসী অ্যাপার্টমেন্টে, ফর এ সেলিব্রেশন। বেশ অনেক কটা সেলিব্রেশনই একসাথে চলছিল। ফ্রেন্ড কাম ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা দিব্যা ভারতীর বেশিরভাগ ছবিতেই তার কস্টিউম ডিজাইন করত, এবং নীতা লুল্লার হাজব্যান্ড শ্যাম লুল্লা ওয়াজ আ ভেরি ফেমাস সাইকাইট্রিস্ট। দুজনের সঙ্গেই খুব ভালো ভাব বন্ধুত্ব ছিল, এবং সেই জন্যই সেলিব্রেশনের কারণে তাদেরকে ডেকে পাঠায় দিব্যা। সাথে ভাই কুনাল। রাম আর উইস্কির বটল খোলা হয় সেই ফ্ল্যাটে। আরও একটা পারপাস ছিল, সাজিদ নাডিয়াডওয়ালার পরবর্তী ছবি আন্দোলন, সেখানে দিব্যা ভারতী নায়িকার আরও একবার তার বন্ধু নীতা লুল্লার সাথে সে কস্টিউম ডিসকাশনও করতে চেয়েছিল। 5 তারিখই, অর্থাৎ যেই দিন ঘটনাটা ঘটে সেই দিনকার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল দিব্যা ভারতীর, কিন্তু অ্যাজ ফেট উড হ্যাভ ইট সেই দিন যেহেতু ফ্ল্যাট কেনা হয়েছিল, শি ক্যান্সেলড অল হার প্ল্যানস এবং বাড়িতে সেলিব্রেট করার জন্য নিজের বন্ধু বান্ধব এবং ভাইকে ডেকে পাঠায়। খানিকটা ইম্পালসিভও ছিল দিব্যা ভারতী, অ্যান্ড শি ইউজড টু বিলিভ দ্যাট লাইফ ইজ ফুল অফ আনসার্টেনিটিস। একবার একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি নিজের ভবিষ্যৎ দেখতে পায় দিব্যা ভারতী? দিব্যা বলেছিল, আই এম ফলোইং হিজ ফুটস্টেপস, যেদিকে আমাকে ভগবান নিয়ে যাবে আমি সেদিকেই যাব। और हिंदी फिल्म्स में अपना भविष्य कैसा दिखाई देता है? Wherever God leads me, I'm walking on His footsteps. जहाँ लेके जाएगा मैं जाऊंगी। I'm sure she was not even aware যে তার লাইফের কোর্স বা লাইফের ডেস্টিনি বা লাইফের শেষ এতটা ভয়ানক হতে চলেছে। লাইক আই সেড, সবাই মিলে একসাথে ড্রিঙ্ক করছিল। দিব্যা ভারতীর ভাই কুনালও ছিল সেই পার্টিতে, বাট আনফর্চুনেটলি যখন দিব্যা ভারতী ব্যালকনি থেকে পড়ে যায় তখন কিন্তু কুনাল অলরেডি বেরিয়ে গিয়েছে। অর্থাৎ ফ্ল্যাটে ছিল দিব্যা ভারতী, নীতা লুল্লা, শ্যাম লুল্লা এবং সেই হাউস হেল্প অমৃতা কুমারী। কুনাল বেরিয়ে যাওয়ার পরে নীতা অ্যান্ড শ্যাম লুল্লা তারা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। দিব্যা ভারতী রামের গ্লাস হাতে নিয়ে প্রথমে কিচেনের দিকে যায়। সেই কিচেনে অমৃতা কুমারী তখন স্ন্যাক্স তৈরি করছে। এবার এই ফ্ল্যাটের একটা বৈশিষ্ট্য ছিল, রান্নাঘর আর ব্যালকনিটা মুখোমুখি, ড্রয়িং রুমটা ঠিক সেখান থেকে সরাসরি দেখা যায় না। অমৃতার সঙ্গে কথা বলতে বলতে দিব্যা ভারতী ব্যালকনির দিকে যায়। 12 ইঞ্চির একটা স্ল্যাবের ওপরে উঠে বসে সে। তার মুখটা রান্নাঘরের দিকে ছিল। নাও তুলসী অ্যাপার্টমেন্টের বাকি সব ফ্ল্যাটের ব্যালকনিতে গ্রিল দেওয়া ছিল,
শুধুমাত্র এই 6 তলার ফ্ল্যাটটিতে কোনো গ্রিল ছিল না। 11:30 নাগাদ হঠাৎই প্রচণ্ড জোরে শব্দ হয়। অমৃতা বুঝতে পারে যে দিব্যা ব্যালকনি থেকে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে তারা নিচে যায়। দিব্যা ভারতীকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় কুপার হসপিটালে, আর সেখানে ডিক্লেয়ার করা হয় ডেথ অন অ্যারাইভাল। ইতিমধ্যে খবর দেওয়া হয় দিব্যার বাবা মাকেও। রাত 1:30 নাগাদ সাজিদকে জানানো হয়। সে হসপিটালে দিব্যাকে দেখে সংজ্ঞা হারায়। তখন সোশ্যাল মিডিয়া অ্যাবসলিউটলি ছিল না, তাই রাতারাতি খবরটা কিন্তু কোথাও ছড়িয়ে পড়েনি। তবে পরের দিন দিস ওয়াজ ব্রেকিং নিউজ। পরের দিন যখন খবরটা জানাজানি হয় তখন লিটারালি সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। পোস্টমর্টম করেন ডক্টর ত্রিপাঠী এবং তিনি জানান কোনো ফাউল প্লে নেই সেখানে। অ্যাক্সিডেন্টের ফলে ইন্টারনাল হ্যামারেজ মানে ব্লিডিং এবং তার সাথে থাইয়ের হাড় ভেঙে যাওয়া ইত্যাদি মৃত্যুর কারণ। কিন্তু তা সত্ত্বেও এটা একটা হাই প্রোফাইল কেস। ভার্সোভা পুলিশ স্টেশনের ইনভেস্টিগেটিং অফিসার জে যাদব এবং মার্ডার এই দুটো অ্যাঙ্গেলেই ইনভেস্টিগেশন শুরু করে। 1993-তে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টাল ডেথ আদপেও অ্যাক্সিডেন্ট কিনা সেই নিয়ে টানা 5 বছর ইনভেস্টিগেশন চলে। কি কারণে দিব্যা ভারতী করতে পারে এমনটা মনে হয়েছিল? কেন সোজা সাপটা একটা এক্সপ্লেনেশন যে মদ খেয়ে ব্যালকনি থেকে বেসামাল হয়ে পড়ে গিয়েছে দিব্যা ভারতী, এই থিওরিটাকে বারবার সবাই রিজেক্ট করছিল। পুলিশও বা কেন এতটা সময় দিয়েছিল দিব্যা ভারতীর রহস্য মৃত্যুর পিছনে? আসলে সেই সময় সন্দেহের তীর যার দিকে গিয়ে বারবার বিঁধছিল তিনি আর কেউ নন, দিব্যা ভারতীর হাজব্যান্ড সাজিদ নাডিয়াডওয়ালা। সেই সময় দিব্যার সাথে সাজিদের সম্পর্ক খুব একটা ভালো চলছিল না। হায়দ্রাবাদে শুটিং করতে গিয়ে নাকি এক বন্ধুর সাথে প্রচুর মদ খেয়েছিলেন দিব্যা। সেই কথা যখন সাজিদ জানতে পারে তখন দুজনের মধ্যে সাংঘাতিক অশান্তি হয়। তুলসী অ্যাপার্টমেন্ট থেকে রেগে বেরিয়ে যায় সাজিদ। দিব্যা তাকে হুমকি দিয়ে ফোন করে, বলে 10 মিনিটের মধ্যে ফেরত না এলে সে এসে আর তাকে জীবিত দেখতে পাবে না। সত্যি কিন্তু দিব্যাকে আর জীবিত অবস্থায় দেখেনি সাজিদ। তাহলে কি দাম্পত্য কলহের জেরেই নিজেকে শেষ করে দিয়েছিল দিব্যা ভারতী, নাকি কোনো গভীর ডিপ্রেশনে ভুগছিল সে? আসলে সাজিদের মায়ের সাথেও দিব্যা ভারতীর কোনো বনিবনা ছিল না, তাই পরিবারের যে ডিফারেন্সটা ছিল সেটাও কোথাও একটা গিয়ে দিব্যা এবং সাজিদের মধ্যে যেই পার্থক্যটা বা ফারাকটা তৈরি হচ্ছিল সেটাকে আরও ইন্টেন্সিফাই করছিল। 19 বছরের একটি মেয়ে যে হঠাৎই হাউসওয়াইফ হয়ে থাকতে চেয়েছিল, তার 8 মাসের পুরনো বিয়েতে যদি প্রেম ফুরিয়ে যায় তাহলে কি এই ড্রাস্টিক স্টেপটা নেওয়া সম্ভব? কোনো এক হতাশার মুহূর্তেই কি ব্যালকনি থেকে নিজেকে ছুঁড়ে ফেলেছিল দিব্যা ভারতী? দিব্যা ভারতীর বাবা কিন্তু এই থিওরিজগুলো অ্যাবসলিউটলি রিজেক্ট করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন দিব্যা খুব লাইভলি বাবলি একটা মেয়ে, কোনো কারণেই সে নিজে হাতে নিজের প্রাণ নেবে না। তাছাড়া এই ধরনের সিদ্ধান্ত এমন একটা দিনে নেওয়া সম্ভব নয় যেই দিন সে পার্টি করার জন্য বন্ধু বান্ধবদেরকে ডেকে পাঠিয়েছে। শি ওয়াজ হ্যাপি, নতুন ফ্ল্যাট কিনেছিল সে, সামনেই একটা ছবির শুটিং ছিল, হাতে এত কাজ ছিল। কোনো কারণই there was no reason that would justify her apparent। তাও সাজিদকে ঘিরে লোকের মনে যে সন্দেহটা বেঁধেছিল সেটার এত তাড়াতাড়ি নিষ্পত্তি হওয়ার ছিল না। ফিল্ম ইন্ডাস্ট্রির এক অংশ মনে করত যে সুন্দরী সাকসেসফুল হিরোইন দিব্যা ভারতীর আশেপাশে হিরোদের ঘুরঘুর করতে দেখে সাজিদ হয়তো হীনমন্যতায় ভুগত, সেই জন্যই হয়তো অনেক সময় দুর্ব্যবহার করত তার স্ত্রীর সাথে। সবাই ভাবতে থাকে দিব্যা ভারতী খুন হয়েছে এবং তারপরে জুডিশিয়াল সিস্টেমকে ম্যানিপুলেট করে এটাকে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে ডিক্লেয়ার করানো হয়েছে। একটা থিওরি এবং ভেরি ভাইটাল ওয়ান, ভেরি প্রোফাউন্ড ওয়ান ওয়াজ যে সাজিদ নাডিয়াডওয়ালার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কানেকশন ছিল, অর্থাৎ দাউদ ইব্রাহিমের কানেকশন ছিল এবং সেই বিষয়ে দিব্যা ভারতী কোনো ভাইটাল ইনফরমেশন পেয়ে গিয়েছিল। অবশ্যই স্ত্রী হিসেবে দিব্যা ভারতী কখনোই চাইতো না যে সাজিদের এরকম ধরনের সম্পর্ক থাকুক উইথ দ্য ডি ওয়ার্ল্ড। সেই সময় বলিউডের সঙ্গে যে আন্ডারওয়ার্ল্ডের একটা কানেকশন ছিল তার প্রচুর এক্সাম্পলসও আমরা পেয়েছি। সো দিব্যা ভারতী মেবি ডিড নট ওয়ান্ট দ্যাট সাজিদ ডনের ইনফ্লুয়েন্সে বা আন্ডারওয়ার্ল্ডের ইনফ্লুয়েন্সে কাজ করুক। এরকম থিওরি বেরিয়ে আসে যে প্রতিহিংসার বশে দাউদ ইব্রাহিমই খুন করিয়েছে দিব্যা ভারতীকে। পুলিশ যে অ্যাঙ্গেলটাকে এক্সপ্লোর করছিল না তা নয়, ইনফ্যাক্ট যতবার সাজিদকে তলব করা হয়েছে ততবার তাকে এই একই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে,
হোয়াট আর হিজ কানেকশনস উইথ দি আন্ডারওয়ার্ল্ড? কেন ডি কোম্পানির পার্টিগুলোতে তাকে প্রায়শই দেখা যেত? সাজেদের ওপরে কি কোনো চাপ সৃষ্টি করা হচ্ছিল? নিজের স্ত্রীকে হত্যা করার ষড়যন্ত্র কি আদপেও সে করতে পারে? এরপরে আসে 1998। ফাইনালি এত বছর ইনভেস্টিগেশন চলার পরে এই মৃত্যুটিকে অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবেই ডিক্লেয়ার করা হয় এবং কেস ক্লোজ করে দেওয়া হয়। সাজেদ নাডিয়াডওয়ালা 2004 পর্যন্ত যে কটা ছবি তৈরি করেছেন সব কটা ছবি নিজের মৃত স্ত্রীকে উৎসর্গ করেছে। এমনকি দিব্যা ভারতীর বাবাও বলেছে যে এক মেয়েকে হারিয়ে সে এক ছেলেকে পেয়েছে। সাজেদ তার সন্তান সম। বাট হ্যাভিং সেড দ্যাট, দিব্যা ভারতীর এই মৃত্যু রহস্য, এটাতে বেশ কটা ডাউট কিন্তু এখনো থেকে গিয়েছে, যেগুলো নিয়ে মাঝে মাঝে ইন্টারনেটে থ্রেডস তৈরি হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লোকজন প্রশ্ন তোলে, কিন্তু সেগুলোর উত্তর বা সদুত্তর কোনোটাই এখনো আমরা পাইনি। নাম্বার 1, তুলসী অ্যাপার্টমেন্টের ঠিক 6 তলার ফ্ল্যাটের নিচে যেখানে দিব্যা ভারতী থাকতো, প্রত্যেক দিন গাড়ি দাঁড়িয়ে থাকতো, গাড়ি পার্ক করা থাকতো, এবং একটা নয় দুটো নয়, সারি দিয়ে গাড়ি দাঁড় করানো থাকতো। সেদিন রাত 11:30 নাগাদ কিভাবে দ্য পার্কিং লট ওয়াজ কমপ্লিটলি এমটি? যদি সেখানে অতগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতো, তাহলে কি গাড়ির ওপরে দিব্যা ভারতী পড়লে বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। যদিও কংক্রিটের মেঝেতে না পড়ে গাড়ির ওপরে পড়লেও there was enough and more reasons to get fatal injury. But still, এটা একটু সাসপিশিয়াস। নাম্বার 2, অ্যান্ড দিস ইজ আ ভেরি ভাইটাল পয়েন্ট, ঠিক আছে? দিব্যা ভারতীর 6 তলার ফ্ল্যাটের, লাইক আই সেড, বারান্দায় কোনো গ্রিল লাগানো ছিল না। অন্যান্য অ্যাপার্টমেন্টে কিন্তু ছিল, বাট সেখানে একটা অটো স্টপার লাগানো ছিল। মানে যদি কেউ ভুলবশত পেছনে হেলান দেয় তাহলে কাঁচটা লক হয়ে যাওয়ার কথা, কিন্তু সেদিন 5th of April সেই অটো স্টপারটা মিসিং ছিল। কোয়াইট ন্যাচারালি আমি যদি জানি যে আমি হেলে গেলে পরেও এটা আটকে যাবে, আই উইল বি শিওর দ্যাট আমি মরে যাব না। অ্যান্ড এটাও কিন্তু কারণ হতে পারে যে মদ্যপ অবস্থায়, আন্ডার ইনফ্লুয়েন্স, মেবি শি জাস্ট লিন্ড ব্যাক অ্যান্ড শি নোজ দ্যাট এখানে একটা অটো স্টপার আছে, বাট সেদিন সেটা যে সেখানে নেই সেটা অবভিয়াসলি সে জানতো না, অ্যান্ড হেন্স দি অ্যাক্সিডেন্ট। এবারে অটো স্টপারটা ওখানে কি কারণে ছিল না, কেন ছিল না, কিভাবে ছিল না, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পাওয়া যায়নি। নাম্বার 3, উইচ ইজ ভেরি ভেরি সাসপিশ, অমৃতা কুমারী ঠিক 1 মাসের মধ্যে হার্ট অ্যাট্যাকে মারা যায়। অমৃতা কুমারী সেই মহিলা যিনি প্রথম বুঝেছিলেন দিব্যা ভারতী পড়ে গিয়েছে। অমৃতা কুমারী ছোটবেলা থেকে দিব্যা ভারতীকে মানুষ করেছে, অলমোস্ট ওয়াজ লাইক হার মাদার। সো এটা যখন ঘটে গিয়েছিল তখন সবাই বলতে শুরু করে দিয়েছিল যে দেয়ার ওয়াজ সামথিং দ্যাট দিস ওম্যান নিউ, যেটা প্রবাবলি অন্য কেউ জানলে পরে মুশকিল হয়ে যেত। এবং যেহেতু শি ওয়াজ ইমোশনালি ইনভেস্টেড, তার মুখ বেশি দিন বন্ধ রাখা সম্ভব ছিল না, সেই জন্য তাকে প্ল্যান করে খুন করা হয়েছে। সি, ইউ নেভার নো, লাইক মোস্ট অফ দি celebrity death mysteries, this also remains unsolved and mysterious. তারকাদের জীবনে কতটা পরিবর্তন এসে গিয়েছে ভাবুন। 90s হিরো হিরোইনদের পার্সোনাল লাইফ কীরকম আমরা কিছু জানতাম না, রহস্যের মধ্যে থাকতো তারা প্রতিনিয়ত। তাদের একটা ঝলক পাওয়ার জন্য কত লোকজন পাগল হয়ে যেত। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার ফলে আমরা সবার সব কিছু জানি, কে কার বেডরুমে কীরকম ফার্নিচার্স দেওয়া রয়েছে, কে সকালবেলা চিয়া সিডস কিসের সাথে খায়, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে নাইট স্যুটটা কোন কালারের পরে, উই নো এভরিথিং। বাট স্টিল তাদের মৃত্যু নিয়ে রহস্যটা একই রকম থেকে গিয়েছে, স্টার্টিং ফ্রম দিব্যা ভারতী টু শ্রীদেবী টু সুশান্ত সিং রাজপুত। ফ্যাক্টস আমাদের কাছে হাতে গোনা থাকে, অ্যান্ড অ্যাজ আ রেসপন্সিবল ইউটিউব চ্যানেল অনেক সময় ফ্যাক্টসের বাইরে গিয়ে আমরা কিছু বলে উঠতে পারি না, কিন্তু জনসাধারণের যে পপুলার সেন্টিমেন্ট, উই অলসো রিফ্লেক্ট দ্য সেম। আমরা জানি যে এখানে কিছু একটা মিস্ট্রি রয়েছে, সামথিং ইজ নট রাইট, বাট উই ক্যানট সে হোয়াট, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট প্যারাডক্স। সব কিছু জানা সত্ত্বেও, সব কিছু বোঝা সত্ত্বেও, জাস্ট বিকজ দেয়ার ইজ নো কংক্রিট প্রুফ, অনেক সময় আমাদের হাত পা বাঁধা থাকে। সো 1993 হোক বা শ্রীদেবীর মৃত্যু 25 বছর বাদে, বা এই করোনার সময় সুশান্ত সিং রাজপুতের সো কল্ড
আমরা সবাই জানি যে এই প্রত্যেকটা কেস কোথাও না কোথাও গিয়ে আমাদের মনে সেই শান্তি, সেই স্যাটিসফ্যাকশন, সেই জাস্টিসটা দিতে পারেনি।